আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার প্রিপারেশন নিয়েছি, আর এটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ। মানে কিছুদিন আগে আমার করে দাওয়াতের প্রিপারেশন নিয়েছিলাম, বাট ওই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ওইটা হাইড হয়ে গিয়েছিল ভিডিওটা। তো অনেক দিন পর যেহেতু পেয়ে গেলাম, সেটা অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ইউটিউবেও স্মৃতি হিসেবে রয়ে যাবে আমার হাতের রান্না করা জিনিসগুলো। এই হচ্ছে ব্যাপার, যে কারণে আসলে এটা আমি একটু শেয়ার করে রাখলাম। এখানে প্রায় 4 ধরনের রেসিপি আমি নিজের হাতে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে ভাত রান্না করেছেন উনি। আসলে পাতিলে ভাত রান্না করতে আমি একদমই পারি না। এটা বড় বড় পাতিল দিয়ে এটা সম্ভব না আমার পক্ষে। আর এখানে বাচ্চারা অনেক নীরব হয়ে বসে আছে। তো এখানেই হচ্ছে এই ভিডিওটা ক্লিপটা শেষ হয়েছে। এটা হচ্ছে এর পরে মানে গত সপ্তাহে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখেছেন যে গার্ডেনিংটা আমি খুব সুন্দর করে ধুয়ে মুছিয়ে ক্লিন করে রেখেছি। তো বুঝতেই পারছেন কেন এত ধুয়ে মুছিয়ে রেখেছিলাম। এটা বাচ্চাদের জন্যই। তারা কিন্তু সামার আসলেই বায়না ধরে যে গার্ডেনে বসে খাবার খাবে। সেই জন্যই আসলে আমি সবসময় চেষ্টা করি যেন গার্ডেনটাকে পরিষ্কার রাখা। গার্ডেনটা আসলে অতটা বড় না, তারপরও চেষ্টা করি মাঝের মধ্যে নিজের মনের মতো করে সুন্দর করে রাখা। আর যদি লকডাউন না থাকতো তাহলে হয়তো বা চেয়ার টেবিল এখানে আনা যেত গার্ডেনের জন্য। এটা বাচ্চাদের সুবিধা হতো খেতে। আসলে লকডাউনের জন্য ওই রকম প্ল্যানিং করেও আসলে প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি। লকডাউন না থাকলে হয়তো বা এখানে কোনো কিছু আনা যেত বা খেলাধুলার জন্য। তো আসলে ওরা যাবে কোথায়, স্কুল বন্ধ হবার পর থেকে গড়েই আছে। আর আস্তে আস্তে যখন 1 মাসের পর আস্তে আস্তে আমি গার্ডেনটা মানে গার্ডেনের দরজা খুলে ওদেরকে বাইরে দিলাম। গার্ডেনেই এখন ওদের অনেকটা সময় স্পেন্ড করতে পারে। তো ওরা পাটির মধ্যে বসে খাচ্ছে। এই পাটিটা আমি এনেছিলাম বাংলাদেশ থেকে আসার সময়। এটা নামাজের জন্য আনা হয়েছিল। আমিও কিন্তু বাচ্চাদের মতো মাঝের মধ্যে আমার ইচ্ছে করে যে গার্ডেনে বসে নামাজ পড়তে। তো সেই জন্যই নিয়ে আসা। তো আমি ওই দিন কিন্তু এখানেই নামাজ পড়েছিলাম। নামাজ পড়ে ওই পার্টিটাতেই তাদেরকে খাবার দাবার করাচ্ছি। আর ওদের বাবা অলরেডি কাজেও চলে গেছেন। তো আসলে বাচ্চারা একদমই খেতে চায় না। যখন ওরা খেতে চায় না, অনেক রকমের ওদেরকে খেলাধুলা দেখিয়ে তারপর বাইরে নিয়ে গিয়ে এরকমই খাওয়াতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা অনেক মজাদার। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এ পর্যায়ে প্রথমে ময়দার সাথে তেল এবং লবণটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর তেলটা যেন ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় সেভাবেই এটা মিক্স করতে হবে। তো এখন আমি পানি দিয়ে দেব। পানিটা হচ্ছে নর্মাল পানি, অতটা গরম পানি দিতে যাবে না, এতে কিন্তু ময়দাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করছি, অতটা বেশি ঠান্ডাও না আবার গরমও না, জাস্ট রুম টেম্পারেচারে রাখা পানি। তো এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ময়দা যত বেশি এভাবে মাখাবেন মানে মলে নেবেন, তত বেশি এটা সফট হবে। আর এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ পাশে থাকা বেল আইকনটি প্রেস না করলে আপনারা আমার নতুন ভিডিও পাবেন না, কারণ আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না। সে কারণেই আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। অনেকেই কিন্তু ইতিমধ্যে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু তোমার ভিডিও নতুন আমার কাছে এসে আসে না, আমি পাই না। তো এটাই হচ্ছে সেই প্রবলেম যে সাবস্ক্রাইব ঠিকই করেছেন বাট বেল বাটনটি অন রাখেননি, যে কারণে নোটিফিকেশনটা যেতে পারে না। আর যদি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তো বরাবরের মতো আবারও বলছি যে একটা লাইক না দিয়ে যাবেন না। আপনাদের
আপনারা যখন আসলে লাইক দেন তখনই আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি। লাইক মানেই তো ভালো লাগা, আগেও বলেছি। আর কমেন্টস করে জানাবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া, আর কিছুই চাওয়ার নেই। আপনারা যখন কমেন্টস করেন তখন আসলে আমার কাছে ভালোই লাগে এবং আপনাদের অপিনিয়নগুলো আমি জানতে পারি। তো এই রেসিপিটার নাম হচ্ছে ইন্ডিয়ান একটা রেসিপি, এটার নাম হচ্ছে কাচুরি, ইন্ডিয়ান ভাষায় বলা হয়। তো এই কাচুরি রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা তৈরি করা কতটা সহজ আর খেতে কিন্তু অসাধারণ। বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসটা। তো এখন আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি, মানে অতটা বেশি পাতলাও হবে না আবার অতটা বেশি ঘনও হবে না, জাস্ট এরকম করে একটু বেলে নিতে হবে। আর এখানে আমি শাকের চিকেন রেখেছি আর হচ্ছে আলু ভাজি। এগুলো কিন্তু নর্মালি আমাদের ঘরে মাঝে মধ্যেই রান্না করা হয়। তো যেহেতু এগুলো আমার ঘরে রান্না করা ছিল, তো সেইগুলো দিয়ে আমি এখন তৈরি করছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিম ভাজিও দিতে পারেন, আবার মাংসের যে শুকনো তরকারি আছে ওইটাও দিতে পারেন, মানে এটা হচ্ছে পছন্দ অনুযায়ী, যেমন ইচ্ছা তেমন। তো এভাবে আমি সামান্য 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এগুলোকে ভালো করে মুখটাকে ক্লোজ করে দিচ্ছি, এতে কিন্তু ফ্রাই করার সময় শাকগুলো বেরিয়ে আসবে না। এই বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যেন মুখটা ভালো করে ক্লোজ করা হয় পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একদম সমান করে ফেলেছি। এটা খেতে অসাধারণ, বাচ্চারা সবচেয়ে বেশি এটা পছন্দ করে কারণ এটা ঝামেলাহীন একটা রেসিপি। আর আমরা কিন্তু প্রায় সময় পরোটা দিয়ে মাংস খেয়ে থাকি, আপনারা চাইলে পরোটা তৈরি না করে এভাবে এই খিচুড়িটা তৈরি করে দেখেন কতটা মজা। এখন আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এরকম ময়দা দিয়ে স্ন্যাক্সগুলো কিন্তু সব দেশেই অনেক জনপ্রিয় এবং খুবই সহজ তৈরি করা। এখন আমি অন্য একটা শেপ দিচ্ছি, জাস্ট এটা আমার মতো করে। আমার খুব ইচ্ছে হলো এভাবে একটা শেপ দিই, তো তাই দিয়ে দিচ্ছি। আর এই দেশে ময়দাগুলো আসলে আমি জানি না কেন যেন একটু বেশি শক্ত টাইপের থাকে, বাংলাদেশের ময়দার মতো অতটা বেশি সফট হয় না। যে কারণে অনেক রেসিপি আছে যেগুলো আসলে এই দেশের ময়দা দিয়ে করা সম্ভব হয় না। বাংলাদেশে কিন্তু কেউ গেলে আমি মাঝে মধ্যে ময়দা আনিয়ে নেই, কারণ ময়দাটা বাংলাদেশের ময়দা দিয়ে আসলে গরুর মাংস এবং পরোটা খেতে খুবই ভালো লাগে। এই দেশে প্যাকেটের পরোটাও পাওয়া যায় খুবই সফট, বাট ওই রকম ঘরের তৈরি পরোটার মতো হয় না। তো এই যে ময়দা, এটা কেক তৈরি করার ময়দা এবং এটা কিন্তু প্রপারলি সেই বাংলাদেশের ময়দা না, যে কারণে ওই রকম টেস্টটা পাওয়া যায় না। তারপরও এরকম স্ন্যাক্স তৈরি করলে মাঝের মধ্যে খেতেও ভালো লাগে, অতটা খারাপও লাগে না। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের সেই বাংলাদেশের জিনিসপত্রতেই আলাদা একটা টান আছে। তো এগুলোকে আমি শেপ দিয়ে দিয়েছি, এখন ফ্রাই করার পালা। একটা ফানের মধ্যে তেল গরম করে ফেলেছি অলরেডি। তো এই তো সুন্দর একটা শেপ দিয়েছে। আপনারা কিন্তু এই জিনিসটা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে সার্কেল শেপটাই হচ্ছে খিচুড়ির আসল শেপ যেটা আমি দিয়েছি। তো প্রথমে তেলটা গরম হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি সামান্য পরিমাণে ডু দিয়ে দিচ্ছি। ডু থেকে কিন্তু বাবল উঠেছে, তার মানে হচ্ছে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। বাবলটা উঠে গেলেই বুঝতে পারবেন। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আগে থেকে তেলটা কেন আমি চেক করলাম, এটার কারণ হচ্ছে যদি তেলটা ঠান্ডা থাকতো তাহলে কিন্তু আমার এই যে কচুরিগুলো এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যেত, তেলটা অতিরিক্ত প্রবেশ হয়ে যেত।
তারপর আর খেতে ভালো লাগতো না। সবসময় যে কোনো কিছু ফ্রাই করার আগে আমাদের উচিত তেলটাকে চেক করে নেওয়া। তো একটা প্লেটের মধ্যে আমি টিস্যুটা বিছিয়ে নিলাম। টিস্যু বিছিয়ে দিলে যেটা হবে অতিরিক্ত তেলটাকে শুষে নেবে। আর এই তো সুন্দর একটা কালার হয়ে গেলেই নামিয়ে নেবেন। আর চুলার আঁচটাকে অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, কারণ হচ্ছে হাই ফ্লেমে এগুলো ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজতে গেলে ওপরটা দেখবেন অনেকটা ক্রিস্পি আর কালারফুল হয়ে গেছে, বাট ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে। আপনারা এরকম সবসময় লো অথবা হাই ফ্লেমে রেখেই এই কাজটা করবেন। আর এই খিচুড়ি ভাজার কাজটা কিন্তু অবশ্যই খুবই সতর্কতার সাথে করতে হবে, কারণ তেলের যে চিটাটা সেটা কিন্তু মাঝের মধ্যে ফেসের মধ্যে এসে পড়ে যখন এটা উলটপালট করে দেওয়ার সময়। তো এই জিনিসটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তো সুন্দর একটা কালার আসার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার ইন্ডিয়ান রেসিপি খিচুড়ি। তো এটা আসলে দেখতে অনেকটা কিন্তু পুরির মতো, আমরা যে ডাল পুরি আলু পুরি তৈরি করে থাকি ঠিক সেই রকম, বাট এটা একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট এ কারণে, এটা যে আমরা কিন্তু পুরিকে তৈরি করি একদম বেলে খুব পাতলা করে, এটা কিন্তু পাতলা করতে হবে না অতটা বেশি, এবং এটা জাস্ট একটু বেলে নিয়ে হাত দিয়ে তৈরি করা যায়। তো এই খিচুড়িটা অবশ্যই যে কোনো সস দিয়ে খেতে ভালো লাগে। তো আমি কেচাপটা দিলাম বাচ্চাদের সুবিধার্থে, আর আমরা যারা বড়রা আছি তারা একটু চিলি সস দিয়ে খেলে ভালো লাগবে। এখন আমি একটাকে ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে শাকেরটা। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, মানে ভেতরটাও কিন্তু পারফেক্টলি সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু ভাজি দিয়ে যেটা তৈরি করেছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আমাকে অবশ্যই জানাবেন আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার কষ্টের সার্থকতা। আজকে এখানেই আমি বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।